হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের যে ক্লাস 7-এর যে চ্যাপ্টারটা আছে শিবতোষ মুখোপাধ্যায় কার দৌড় কত দূর, তার দেখো অনুশীলনীর যে প্রশ্ন উত্তর 5-এর দাগের যে 1, 2, 3 এখান থেকে আলোচনা করব, 5-এর 1 থেকে 11 অবধি আলোচনা করব। তো আগে আমি তোমাদের তার আগে যেগুলো আছে সমস্তটাই আলোচনা করে দিয়েছিলাম। কেউ যদি দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর যদি এই নোটসগুলো পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে করো। তো যাই হোক, দেখো এই 5-এর 1-এ প্রথমে আছে, 5-এ কি লেখা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 5-এর 1-এ আছে প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে। তো দেখো এর উত্তরটা আমি কি লিখেছি, সবুজ ক্লোরোফিলযুক্ত গাছ সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজেদের খাদ্য তৈরি করে। এটা আমরা সবাই জানি যে গাছ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড আর জল এটার মাধ্যমে তার যে সবুজ পাতা আছে ক্লোরোফিলের উপস্থিতিতে সে সবুজ পাতায় কি করে, তার কিন্তু খাদ্য তৈরি করতে পারে। তো মূলের সাহায্যে গাছ মাটির নিচ থেকে খনিজ লবণ মিশ্রিত জল সংগ্রহ করে গাছের সবুজ পাতায় পাঠিয়ে দেয়। তো সেইভাবে কি করে গাছ তার খাদ্য তৈরি করতে পারে। তাহলে পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড যেটা তোমাদের বললাম, আর পাতার যে সবুজ ক্লোরোফিল আর সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আর তোমরা দেখলে যে আর জল লাগে, কিন্তু অবশ্যই কিন্তু জল লাগে, তাই গাছকে খাদ্য সংগ্রহ করার জন্য কিন্তু চলাফেরা করতে হয় না। তারপরে দেখো প্রবন্ধে লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহের কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে। তুমি কি এই মতটিকে সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো খাবার সংগ্রহের জন্য প্রাণীরাই এক জায়গায় স্থাণু না হয়ে নানা স্থানে পরিশ্রম করে, শিবতোষ মুখোপাধ্যায় এই মতটিকে কিন্তু আমি সমর্থন করি, কেননা এটা সত্যি, এটা কিন্তু আমাদের সবাইকেই সমর্থন করতে হবে। তো দেখো কেন কিন্তু শুধুমাত্র খাদ্য সংগ্রহের জন্যই প্রাণীরা ভ্রমণ করে না, আরও কয়েকটি কারণ থাকে, যেমন বাসস্থান খোঁজার জন্য। আচ্ছা, এখানে খোঁজা হয় চন্দ্রবিন্দুটা মিস হয়ে গেছে, এখানে কিন্তু দিয়ে নিও তোমরা। আত্মরক্ষার জন্য, বংশ বিস্তারের জন্য, এক কথায় অভিযোজনের জন্য প্রাণীদের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করতে হয়। তবে যেহেতু প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই খাদ্যের সন্ধানও তার পরিভ্রমণ করার একটি কারণ। এই বিষয়ে আমি লেখকের সঙ্গে একমত। কেন শুধু যে সবসময় খাদ্য সংস্থানের জন্যই তাদের দৌড়াতে হচ্ছে সেটা না, কিন্তু আমাদের যে দৌড়ানো মূল কিন্তু খাদ্য সংস্থানের জন্যই হয়। তারপর আরও নানাবিধ কারণ আছে যেগুলো তোমাদের সাথে আমি বললাম। তারপরে দেখো গমনাগমনের প্রকৃত মাধুর্যতা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে, এটা কোটেশনের মধ্যে। তারপরে কি আছে, পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। লেখক পাঠ্যাংশে নানা উচ্চতর প্রাণী যেমন চিতা, নেগড়ে, গ্যাজেলি, হরিণ, কুকুর এদের গমন পদ্ধতির বর্ণনা করেছেন। তারপরে দেখো কি লেখা আছে, এইসব প্রাণীদের দ্রুততার সঙ্গে তাদের গমনভঙ্গিও বিচিত্র। 30 পাউন্ড ওজনের চিতা দৌড়ায় ঘন্টায় 70 মাইল, অথচ নেগড়ে চিতার সম ওজনের হওয়া সত্ত্বেও ঘন্টায় মাত্র 36 মাইল দৌড়ায়। হিপো দেখো 1800 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 20 থেকে 30 মাইল যেতে পারে। তারপরে দেখো, তারপরে লিখেছি আবার গ্যাজেলি হরিণ 80 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 60 মাইল দৌড়াতে পারে। কেউ পায়ের সাহায্যে, কেউ ডানায় ভর করে ও কেউ পাখনা ব্যবহার করে মাইলের পর ছুটে চলে, ওড়ে বা ভেসে বেড়ায়। এসব প্রাণীদের গমনের কৌশল, শারীরিক গঠন আর কি গতিবেগ বৈচিত্র্যে পূর্ণ। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে 5-এর 4-এ, এ পথে আমি যে গেছি রবীন্দ্রসঙ্গীতের অনুষঙ্গটি পাঠ্যাংশের কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? কার দৌড় কত দূর বিজ্ঞানমূলক প্রবন্ধে শিবতোষ মুখোপাধ্যায় বিভিন্ন প্রাণীর বিভিন্ন গমনের ব্যাপারে বলতে গিয়ে বাগান শামুকের প্রসঙ্গ এনেছেন। শামুক তাদের প্রসারিত মাংস পা দিয়ে চলে।
তারপরে দেখো লিখেছি চলার সময় পথে রেখে যায় একটা জলীয় পদচিহ্ন। এমন পদচিহ্ন দেখে কি মনে হতে পারে তা কৌতুকের সুরে জানাতে গিয়ে তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ এনেছেন। এটা আমি আগের যে ভিডিওটা করেছিলাম এই চ্যাপ্টারে, সেটাতেও কিন্তু তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করেছিলাম যে কেন এরকম হয়। তারপরে দেখো 5-এর দাগে কি আছে। এরকম মনে করলে ভুল হবে, কোনো দুটি বিষয়ে ভুল সাপেক্ষে এমন মন্তব্য করা হয়েছে। হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া, অপরদিকে অত্যাধিক ওজন নিয়ে একটি হিপোর কাদা ভেঙে ঠপ ঠপ করে যাওয়া, এই দুইয়ের গমন প্রসঙ্গে আলোচনায় মন্তব্যটি করা হয়েছে। আসলে গমন শক্তির বিচার করতে হয় সর্বদা দৈহিক ওজনের পরিমাপ হিসাব করে। এটা তোমাদের শর্ট কোশ্চেনেও কিন্তু ছিল, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তারপরে দেখো কি আছে 5-এর 6 দেখো উচ্চতর জীবেদের পেশি কাজ করার ক্ষেত্রে কিভাবে শক্তি উৎপাদিত হয়। উচ্চতর জীবকুল পেশি সঞ্চালনে তার গমন অঙ্গ নাড়াতে পারে, আর এই পেশি যখন কাজ করে তখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট, দেখো শর্ট ফর্মে আমরা কি বলি এটিপি, এটা খেয়াল রেখো, এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার শক্তি উৎপন্ন হয়। তারপরে দেখো 5-এর 7 দেখো কি আছে। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায়, এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন। ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় যে ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার মতো পায়ে খুর ছিল না, 5টি করে আঙুল ছিল, কিন্তু বিকাশের পথে আঙুলগুলো অবলুপ্ত হয়ে কেবল মাঝের আঙুলটি খুরে পরিণত হয়েছে। লেখক উদ্ধৃত অংশে এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। তো যাই হোক, তোমরা যদি অন্যান্য আরও চ্যাপ্টারের যদি তোমাদের ভিডিও আর্জেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, তো সেটার ভিডিও আগে আমি তোমাদের সাথে আপলোড করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো দেখো 5-এর 8 কি আছে। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। মনের দৌড়ে চ্যাম্পিয়ন এমন কয়েকজন মানুষ হলেন স্টিফেন হকিং, যিনি সম্পূর্ণ অথর্ব হওয়া সত্ত্বেও একজন বিশিষ্ট বিজ্ঞানী; হেলেন কেলার, যিনি অন্ধ বধির হওয়া সত্ত্বেও সমাজসেবামূলক কাজে বিশ্বখ্যাত। এছাড়া তোমরা স্টিভ জোমসের নাম করতে পারো, মাসুদুর রহমান প্রমুখেরও কিন্তু নাম এখানে উল্লেখ করতে পারো। আর দেখো এখানে দেওয়া আছে গ্রিক কবি হোমার ছিলেন অন্ধ, অথচ তার রচিত 2 মহাকাব্য ইলিয়াড ও ওডিসি তাকে এনে দিয়েছিল বিশ্বখ্যাতি। এইভাবে বিথোফেন, ভ্যান গগ, সুধাচন্দ্রন, মাসুদুর রহমান, যেটা বলছিলাম, নাম কিন্তু করা যেতে পারে। তোমরা যদি আরও কিছু নাম এখানে অ্যাড করতে চাও সেটাও করতে পারো, বা এখান থেকে যদি মনে হয় যে কোনো নাম টাফ লাগছে সেটা স্কিপ করেও সেই নাম অ্যাড করতে পারো। তারপরে দেখো 5-এর 9 কি আছে। মানুষ এখন শুধু নিজেই চলেই ক্ষান্ত নয়, নিজের চলা ছাড়া বর্তমানে মানুষ কি কি জিনিস চালাতে সক্ষম। মানুষ শুধু নিজেই চলে না, সে চালকও। সে জলে চালায় ডুবোজাহাজ, জাহাজ, ট্রলার, স্টিমার, আরও নানা জলযান। তারপরে দেখো আমি কি লিখে নিয়েছি। তারপরে লিখেছি দেখো যে স্থলপথে চলেছে বাস, লরি, গাড়ি, সেই সঙ্গে রেলপথে রেলগাড়ি ছুটিয়ে মানুষ নিমেষে দূর দূরান্তে পৌঁছাচ্ছে। মানুষ আকাশও জয় করেছে, চলেছে প্লেন, জেট প্লেন, মহাকাশেও মানুষের পদচিহ্ন অঙ্কিত হয়েছে। রকেটে করেও সে ভিন গ্রহে পাড়ি দিচ্ছে। আমরা জানি এখন নানা গ্রহে কিন্তু এই দেশ থেকে ওই দেশ থেকে অনেকে পাড়ি দিচ্ছে, সেটা কিন্তু আমাদের কারোর কাছে এখন অজানা না। তারপরে দেখো 5-এর 10 কি আছে। এখন মানুষ আকাশটাকে ঘোড়া দৌড়ের মাঠ করে তুলেছে। মানুষের মহাকাশ অভিযানের সাম্প্রতিকতম সাফল্য নিয়ে বন্ধুকে একটা চিঠি লিখো। এটা তোমরা নিজেরাও কিন্তু নিজেদের মতো করে লিখে নিতে পারো। দেখো কি লিখেছি। প্রিয় রিয়া, অনেকদিন তোর কোনো চিঠি পাইনি, আমিও লিখে উঠতে পারিনি। আশা করি সবাই ভালো আছিস। এই চিঠিটা মূলত তোকে আমন্ত্রণ জানাবার জন্য লিখছি। তো তোমরা কিন্তু শুরুটা অন্যভাবেও করতে পারো, এখানে অন্য নাম দিতে পারো। চিঠিটা তোমরা সম্পূর্ণ নিজের মতো করেও কিন্তু লিখে নিতে পারো। আমি যেহেতু এটা অনুশীলনী দেয়া আছে তাই আমার মতো করে লিখেছি, তোমরা কিন্তু এটা তোমাদের মতো করে লিখতে পারো।
এবছর আমাদের স্কুলে প্রতি বছরের মতো বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের শ্রেণীর তরফে আমরা কিউরিওসিটির মঙ্গল অভিযানের বিষয় প্রদর্শনী করেছি। তুই নিশ্চয়ই শুনেছিস সেই মঙ্গল অভিযানের বিষয়। ভাবা যায় একটি যন্ত্র সে এত দূরের রাস্তা পাড়ি দিয়ে মঙ্গলে গিয়ে পৌঁছেছে। সেখান থেকে নিয়মিতভাবে তারা বস্তুর ছবি ও নমুনা পাঠাচ্ছে। বিজ্ঞান আজ কত উন্নত, এখানে বসে বসে আমরা মঙ্গল সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছি। তো এরপরে আরেকটু আছে তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি দেখো বিজ্ঞান কিন্তু আজ কত উন্নত, যার জন্য আমরা ঘরে বসেই কিন্তু কত কিছুর খোঁজ খবর, কত কিছুর সাথে আমরা কানেক্টেড। এখন নতুন এই এআই এসছে, এখন অনেক কিছু আমাদের বিজ্ঞান যেন এখন কিন্তু একদম হাতের মুঠোয়। তো তারপরে দেখো কি লিখেছি, এই পরীক্ষা সফল হলে হয়তো অদূর ভবিষ্যতে মঙ্গলেও মানুষ পাড়ি দেবে। এই সাফল্য মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল। যাই হোক, তোকে আমাদের এই অনুষ্ঠানে আসতে এবং কিউরিওসিটির অভিযান বিষয়ে আমাদের প্রদর্শনী দেখতে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। তো দেখো এইখানে দিয়ে শেষ করে তোমরা জানো চিঠি লিখতে, যে ইতি লিখে যে যার কিন্তু নিচে নামটা লিখে দেবে। মানে আমরা জানি যে প্রথমে যাকে চিঠি লেখা হয় তার নামটা প্রথমে থাকে, আর যে লিখছে তার নামটা নিচে হয়। আমি শুধু দেখো ইতিটা লিখেছি, নামটা লিখিনি, তোমরা যে যার নাম ওই জায়গাটাতে বসিয়ে দেবে। তারপরে দেখো 5-11 কি আছে, এ যাত্রা তোমার থামাও। লেখক কাকে একথা বলেছেন, এর কোন উত্তরে তিনি কিভাবে পেয়েছেন। লেখক শিবতোষ মুখোপাধ্যায় আলোচ্য মন্তব্যটি পৃথিবীর উদ্দেশ্য করেছেন। প্রবন্ধকার পৃথিবীর কাছে জানতে চেয়েছিলেন যে তার এত চলার কি প্রয়োজন, সে কেনই বা এত তাড়াহুড়ো করে ছুটে চলেছে। আর সেই প্রশ্নের উত্তরে পৃথিবী জানিয়েছিল যে থেমে যাওয়া মানে হলো জীবনের শেষ, কারণ গতি হলো বেঁচে থাকার প্রতীক। আমরাও কিন্তু এখানে দেখেছি যে জীবনে যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু আমাদের চলতে হবে, থেমে থাকলে হবে না। থেমে থাকা মানে জীবনের কিন্তু অস্তিত্ব সেখানে কিন্তু শেষ। সেই জন্য তোমাকে অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয় তার জন্য কিন্তু চলতে থাকতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।